নমস্কার, আমি সৈকত রাউত। পূর্বের একটি ভিডিওর সূত্রে আপনারা জেনেই গিয়েছেন আমি কি বলছি এবং কি বলতে চাই। আমার এই ভিডিওটি দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায়ে আমি ছাত্রছাত্রীদের জন্য আমার পূর্ব আলোচিত বুদ্ধদেব বসুর যে আধার আলোর অধিক কাব্যগ্রন্থটির দ্বিতীয় আলোচনা করব। 1958 খ্রিস্টাব্দের মে মাসে প্রকাশিত এই কাব্যগ্রন্থটি বুদ্ধদেবের এক বিশেষ প্রতিভার প্রতিশ দেয়। এই কাব্যগ্রন্থটির মূল কথাই ছিল শিল্পের সমস্যা, শিল্পের সম্ভাবনা এবং শিল্প সৃজনের আনন্দ। এই তিনটি বিষয়কে সামনে রেখে বুদ্ধদেব কবিতা লেখায় আত্মনিয়োগ করেন। প্রথম আলোচনার সূত্রে আপনারা জেনেছেন যে কেন এই কাব্যগ্রন্থটির নামকরণ যে আধার আলোর অধিক। এই আধারটা আসলে কি? এই আধারটাকে আমি দুটি ভাবে দেখতে পারি। এক, এই আধার হলো আত্মকেন্দ্রিকতা, ব্যক্তিগত প্রবণতার আধার। যেই ব্যক্তিগত প্রবণতা নিজের মাথাটিকে হেয় করে না, যে ব্যক্তিগত প্রবণতা একটি নতুন উদ্ভবের, একটি নতুন সৃষ্টির হদিশ দেয়, সেই ব্যক্তিগত প্রবণতা, সেই ব্যক্তিগত অন্ধকার এটি আদতেই আসলেই আলোর থেকে অনেক অনেক উন্নত, অনেক অনেক অধিক। দ্বিতীয়, এখানে একটি জন্মের প্রসঙ্গ রয়েছে, সৃজনের প্রসঙ্গ রয়েছে। তো এই যে জন্মের দ্বার, এই যে সৃজনের প্রসঙ্গ, এই যে জন্ম জায়গা, সেখানে যে অন্ধকার, সেই অন্ধকারই যেন একটি আগত আলোর হদিশ দেয়। যে আগত আলোর মধ্যে একটি নব উন্মেষ, একটি নব সৃষ্টির, একটি নব আত্মবিকাশের পথ লুকিয়ে থাকে। ফলত এই আধারটি, এই অন্ধকারটি আলোর থেকে অনেক অনেক গুণ উন্নত, অনেক অনেক গুণ অধিক। তো যে আধার আলোর অধিক নামকরণের এই প্রসঙ্গগুলো আমি এর আগেই বলেছি। এর কিছু বৈশিষ্ট্য আমি এর আগের দিন বলেছি কাব্যগ্রন্থের, আপনারা আগের ভিডিওটি দেখলে অবশ্যই জানবেন। এর সঙ্গে আমি আরো কয়েকটি কথা জুড়ে দিতে চাই। ধরুন, যে আধার আলোর অধিক প্রত্যেকটি কবিতায় একটি পারস্পরিক যোগসূত্রে আবদ্ধ। অর্থাৎ একটি কবিতা যে আলো জ্বলে ওঠে, একটি কবিতায় যে আলো জ্বলে ওঠে, তারই সংস্পর্শে উদ্ভাসিত হয় পাশের কবিতাটা। অর্থাৎ এটা যেন অনেকটা সহোদর কবিতা। সহোদরের কবিতার মানে একজনের মধ্যে যে বৈশিষ্ট্য, তার সেই ভাইটি বা তার পরে জন্মানো সেই সৃষ্টিটির মধ্যেও সেই বৈশিষ্ট্যেরই অনুরণ শোনা যায়। তাই এই কবিতাগুলো পারস্পরিক একটি অটুট বন্ধনে আবদ্ধ। এই অটুট বন্ধনটি অবশ্যই শিল্পের সম্ভাবনাকে কেন্দ্র করে রচিত। আচ্ছা, এছাড়াও এই কাব্যগ্রন্থে একটি বিশেষ শিল্প মনস্কতাকে লক্ষ্য করা যায়। কি শিল্প মনস্কতা? এই শিল্প মনস্কতাটি হলো প্রকৃতি এবং শিল্প জনিত যে একটি পারস্পরিক সম্পর্কের থিম, প্রকৃতি এবং শিল্পের যে যোগাযোগের সম্পর্কের যে একটি থিম, সেটি কি বুদ্ধদেব বসু এখানে সুন্দরভাবে উদ্ঘাটন করছেন। প্রকৃতির মধ্যে যে সৃষ্টির ইতিহাস, প্রকৃতির মধ্যে যে বিনাশের ইতিহাস, সেরকমই শিল্পের মধ্যে সৃষ্টির ইতিহাস রয়েছে। এই যে সৃজনের ইতিহাসকে এক করে দেখা, একটা বিশেষ আবর্তনের মধ্য দিয়ে ধ্বংসের পথ বেয়ে যখন আবার সৃজনের ইতিহাস শোনা যাচ্ছে, সৃজনের শুভ সংবাদ শোনা যাচ্ছে, সেটা প্রকৃতিতেও যেরকম, শিল্পেও সেরকম। এই যে দুটো পারস্পরিক, দুটো আলাদা বিশেষণের মধ্যে বা আলাদা বিশেষের মধ্যে যে পারস্পরিক যোগ, সেটাকে বুদ্ধদেব বসু এই কাব্যগ্রন্থে নিয়ে আসছেন। আচ্ছা, তৃতীয় এখানে রয়েছে, ধরুন বোদলেয়ার কিংবা রিলকের নাম শুনেছেন। রিল্ক আফুর্সের সনেট গুচ্ছের জন্য বিখ্যাত, যে আফুর্সের সনেট গুচ্ছের সঙ্গে
যে আলোর অধিক কাব্যগ্রন্থের অনেক সনেটকেই এক করে দেখা হয়। সেই রিল্ক এবং বোদলেয়ারের জীবন এবং শিল্প সম্পর্কে যে মতাদর্শ, মতবাদ, যে সত্যতা, যে সত্যের দিককে তারা উদ্ঘাটন করেছেন, বুদ্ধদেব বাংলা সাহিত্য, বাংলা কবিতার জন্য ঠিক একই কাজ করেছেন। অর্থাৎ রিল্কে তার আফুর্সের সনেট গুচ্ছে কিংবা বোদলেয়ার তার কবিতায় যে জীবন, শিল্প এবং জীবন সত্যের দিকটিকে উদ্ঘাটন করেছেন, বোদলেয়ার বাংলা, মাফ করবেন, বুদ্ধদেব বসু বাংলা ভূমিতে বসে বাংলা কবিতাকে পাথেয় করে সেই একই কাজ করে গেছেন। তো এই কাজটির একটি বিশেষ গুরুত্ব রয়েছে কিন্তু। আচ্ছা, যাদেরকে আমরা কিছুদিন আগেও চিনতাম 50-এর কবি বলে, সেই 50-এর কবিরা যে আধার আলোর অধিক কাব্যগ্রন্থের ফলে যেন একটা নতুন পথ খুঁজে পায়, রূপান্তরের একটা পথ খুঁজে পায়, নতুন মেরুকরণ পায়। 50-এর কবিরা যে আধার আলোর অধিক কাব্যগ্রন্থকে সামনে রেখেই, বুদ্ধদেবের এই কাব্যগ্রন্থকে বা এই কাব্যগ্রন্থ কয়েকটিকে সামনে রেখেই পরিবর্তনের একটা বিশেষ মেরুকরণ খুঁজে পায়। আচ্ছা, এবার বলি, বুদ্ধদেব বসু যখন যে আধার আলোর অধিক কাব্যগ্রন্থটি লিখছেন তখন তার বয়স কত? আনুমানিক 50। এই বয়সে তার যে বাস্তব জীবন অভিজ্ঞতা, আমি আরেকটু খোলসা করে বলবো আধুনিক জীবন মনস্তত্ত্ব, সেটা অনেকাংশই বাস্তব সম্মতভাবে প্রকাশ পাচ্ছে যে আধার আলো অধিক কাব্যগ্রন্থে। যে আধার আলো অধিক কাব্যগ্রন্থের এই প্রসঙ্গটিকে নিয়ে বুদ্ধদেব বসু স্বয়ং তার রূপান্তর, সম্ভবত রূপান্তর কাব্যগ্রন্থের ভূমিকাংশে বলছেন যে আমার এই যে আধুনিক মনস্তত্ত্ব, সেটা এই সকল কাব্যগ্রন্থ থেকে অনেক বেশি জোরালোভাবে প্রকাশ পেয়েছে যে আধার আলো অধিক কাব্যগ্রন্থ। তো যে আধার আলো অধিক কাব্যগ্রন্থটি বিভিন্ন দিক থেকেই বুদ্ধদেব বসুর কাব্যজগতের পাশাপাশি বাংলা সাহিত্য কাব্যজগতের একটি অন্যতম শ্রেষ্ঠ ফসল। এই কাব্যগ্রন্থটিকে তাই একটি বিশেষ দৃষ্টিভঙ্গি থেকে হয়ে উঠল বাংলা কবি এবং কবিতার যে পারস্পরিক যোগফল এবং পারস্পরিক যোগাযোগ, তার একটি সুন্দর ইতিবৃত্ত যে আধার আলো অধিক কাব্যগ্রন্থটি। এবার আমি যে আধার আলো অধিক কাব্যগ্রন্থের কবিতাগুলোর, যে কবিতা তিনটিকে আমি আলোচনা করব বলেছিলাম আজকে, সেই কবিতাগুলোকে নিয়ে একটু কথা বলি। সেই কবিতাগুলোর সম্পর্কে বলতে গিয়ে একটু যে কথাটা প্রথমেই বলতে হয়, সেই কথাটা হলো যে আধার আলো অধিক কাব্যগ্রন্থে অনেকগুলো কবিতাই রয়েছে যে একই শিরোনামে, অর্থাৎ একটি বিশেষ শিরোনামকে কেন্দ্র করে তিনি দুটো তিনটে সনেটকে পরপর লিখে যাচ্ছেন। এই যে তৃতীয় তিনটে সনেটকে পরপর লিখছেন, তাতে কিন্তু আমাদের বিন্দুমাত্র বিরক্তির স্বাদ বয়ে দিচ্ছে না। অর্থাৎ প্রত্যেকটি সনেটের একই নামকরণ হওয়া সত্ত্বেও প্রত্যেকটি সনেট যেমন পৃথক তেমনি স্বতন্ত্র, আবার প্রত্যেকটির মধ্যে একটি নিভৃত যোগাযোগ রয়েছে। ফলত বুদ্ধদেব বসু একটা নতুন ট্রেন্ড, আমরা যদি বলি একটি নতুন রীতি তৈরি করছেন, যে একই শিরোনামের ভিতরে প্রায় একই বিষয়কে ভিন্নভাবে বলা, কিংবা উল্টোভাবে বললে প্রায় একই বিষয়কে পরপর করে সাজিয়ে রাখা একটি বিশেষ দিক হলো যে আধার আলো অধিক কাব্যগ্রন্থটি। আমরা যে আজকে আলোচনা করব সেই কাব্যগ্রন্থটি সেই রকমই একই নামের নিয়ে লেখা, না লেখা কবিতার প্রতি 1, 2, 3 করে তিনি 3টি সনেট পরপর লিখে যাচ্ছেন। আমি এটা সম্পর্কে আলোচনার আগে খুব দ্রুত এই কবিতাগুলোকে একটু পড়ে যাচ্ছি, আপনারা একটু শুনবেন, তোমরা একটু শুনবে। না লেখা কবিতার প্রতি 1। অনন্য জন্মের দ্বার, সৃষ্টির ক্ষেত্র, যেখান থেকে উদ্ভব হয়, যেখান থেকে একটি বিকাশ হয়, আত্মপ্রকাশ করে, তাকে সম্বোধন করে শুরু করছেন কবিতাগুলো। অনন্য জন্মের দ্বার, মরণের অন্ত নেই কত। অনন্য জন্মের দ্বার, মরণের অন্ত নেই কত। বীজাণু, সরল খুর, হাঁটু জল, 1 ফোঁটা বিষ।
এবং প্রভাবে তার নেই কোনো 20 কি 19, শেলিও ততই মরে, শেলি ততবারই মরে। শুকনো বুড়ি ধুকে ধুকে যত, বুঝছেন? বুঝতে পারা যাচ্ছে, শেলি ততবারই মরে। কখন? যখন প্রত্যেকটি কবিতার বিকাশ। আমি বলছি, আচ্ছা, এমনকি জন্মের আগেই তার আরম্ভ, কেননা একটি আমের মূল্য 100 লক্ষ মুকুল সংহার। একটি সৃষ্টির জন্য 100 লক্ষ, কি বলবো, আবেগ না, 100 লক্ষ আরো সৃষ্টির সম্ভাবনাকে, দুর্দান্ত একটা ওয়ার্ড, সম্ভাবনাকে বলি হতে হয় একটি সার্থক সৃষ্টির জন্য, সেটার কথা বলছেন। একটি আমের মূল্য 100 লক্ষ মুকুল সংহার। যদিও একত্রে ছোটে জীবনের কোটি সম্ভাবনা, পথে সব মরে গিয়ে খুঁজে পায় জরায়ুর দ্বার। কোটি সম্ভাবনা ছুটে বেড়ায়, কিন্তু সব সম্ভাবনা আত্মপ্রকাশের রূপ নেয় না, সব সম্ভাবনা স্বরূপ পায় না। যে পায় সে খুঁজে পায় জরায়ুর দ্বার, মুক্তির পথ, আত্মপ্রকাশের পথ। শুধু এক, শ্রেষ্ঠ নয়, বলিয়ান আগ্রহে স্বাধীন, হয়তো সে নিরীহ বেচারা মাত্র, তবু জ্যান্ত বলে অজাত বিক্রমাদিত্যে সকলেই অনায়াসে বলে। তোমরা এখনো যারা সীমান্তেই রয়েছ বিলীন, সীমান্ত মানে আমার স্মৃতির সীমান্তে, যারা স্মৃতির সীমান্তে ডুবে আছে, যাদের সম্ভাবনা, তাদের যাতে বিকাশ হওয়ার একটা সম্ভাবনা, ক্ষীণ সম্ভাবনা রয়েছে, তারা যারা ডুবে রয়েছে বিলীন, আমাকে দিও না দোষ, নিত্য আমি আছি অনর্গল, কিন্তু বারে বারে দেখি তোমাদেরই বিভৎস দুর্বল। আচ্ছা, এবার না লেখা কবিতার প্রতি 2, যে সম্ভাবনাগুলো দেখছি সেই সম্ভাবনাগুলো বিকাশের পথ পাচ্ছে না, তাদেরকে কবি, আমরা নয়, কবি তাদের মধ্যে একটা দুর্বলতা হচ্ছে, সেই ভয়, আত্মপ্রকাশের ভয়। তোমরা আমাকে যারা বেছে নিলে, তারপর অনেক ঋতুর নাগরদলার মেতে ভুলে আছো এ দিন ক্ষণিক, মাঝে মাঝে চিঠি লেখো পুনশ্চের নিঃশ্বাস বিধুর, অথচ আংটি যদি দিতে চাই নানা ছলে ফেরাও তারি। যখন এখানে আবার কবিতাকে অন্যভাবে দেখলেন, কবিতাকে প্রেয়সীর রূপে নিয়ে চলে আসলেন কবি। যখন সমস্ত লুকোচুরি চলছে তোমার সঙ্গে, সমস্ত দেখা সাক্ষাৎ চলছে, তোমাকে আমি চিনি, কবিতাকে তিনি চিনেন, সম্ভাবনাগুলোকে তিনি চিনেন, সম্ভাবনাগুলোও তাকে চিনে, সৃষ্টির পথকে চেনে, কিন্তু কেউ সম্ভাবনাগুলো, কেউ নয়, সম্ভাবনাগুলো সেখানে আত্মসমর্পণ করছে না। কবি যদি তাকে আত্মসমর্পণ করাতে চাইছেন, তাহলে আংটি দিতে চাইছেন নানা ছলে ফেরাও তারি, প্রকাশ পায় না। কিংবা শুধু চুমু খেয়ে চলে যাও, একটা ছোঁয়া দিয়ে চলে যাও, কিংবা বাতাসেরে চুমু খেয়ে প্রপঞ্চে দুলিয়ে দাও উৎসুক আঙ্গুর, কখনো মোদির চোখে গোধূলির মতো হৃদয়ে করে তোলো সুখ, স্বপ্ন, অভিলাষ, ব্যর্থতায় অনুবন্ধময়, শান্তর পুনরাবৃত্ত, অবিশ্বর পরিবর্তমান। তোমাদের বলি আমি, যদিও দুর্ভর অভিযান এনেছি অনেকবার, তবু যেন জনরব সব সত্য নয়, সব নয় ক্রন্দন, আক্রমণ, বৃন্দাবনের মান অভিমান। কেউ কেউ বিরাট বিস্মিত ঋণে অকস্মাৎ ব্যক্ত করে ক্ষমা, তৎক্ষণাৎ সর্বস্ব, হয়তোবা তারাই পরমা, যারা সমস্ত কিছুকে ভুলে গিয়ে, সব জনরবই সত্য নয়, সব থেকে বড় সত্য হলো আত্মপ্রকাশ, এবং যারা সমস্ত মান অভিমানকে কাটিয়ে আত্মপ্রকাশ করছে, তারাই পরমা। না লেখা কবিতার প্রতি 3, পরমা জানে না কেউ। অন্তরঙ্গ তোমরা কি নও, হৃদয়ের যুগ থেকে যুগান্তরে প্রত্যহের সমান্তরাল তুফান হাঙ্গুর ঢেউয়ে বেড়ে ওঠা উজ্জ্বল প্রবাল, প্রাকৃতিক অন্ধকারে বৎসরের অদ্ভুত বিনয়, গোপনে রাঙিয়ে দেয় যাদের তরুণতর উষার উদ্ভাস। বুঝি না হয়তো ভুলি, কিন্তু স্বপ্ন মেঘময় ঘুমে তোমরা নক্ষত্র ফোটো, চমকে দাও হঠাৎ বাথরুমে। কি অস্বাভাবিক কথা, অস্বাভাবিক না, অসাধারণ কথা। হঠাৎ বাথরুমে, আমার প্রত্যেকটি শিরা উপশিরায়, আমার প্রত্যেকটি অস্তিত্বে, খুব সুন্দর ওয়ার্ড, প্রত্যেকটি অস্তিত্বে, আমার যে খন্ড খন্ড অস্তিত্বগুলো নিয়ে একটা ব্যক্তি গঠিত হয়, খন্ড খন্ড অস্তিত্বগুলোকে নিয়ে একটি ব্যক্তি তৈরি হয়, সেই ব্যক্তির খন্ড খন্ড অস্তিত্বেই তোমার উপস্থিতি। কখনো মাছের ঝোলে, দেখুন, কখনো বাথরুমে পাচ্ছি, কখনো মাছের ঝোলে মিশে থাকো, সঙ্গে ঝোলো ট্রামের হাতলে। তাই যদি, তবে কেন দেরি করো,
বালিকার মতো কৌতূহলে এখনো দেখাতে চাও কি দূর প্রস্তুত প্রয়াস? বালিকার মতো বলে কম বয়সের উত্তেজনা, সেই উত্তেজনা কি তোমার মধ্যে রয়েছে? এসো না, আঘাত করো, ধরে নাও আমাকে উদাস, হানো এক মুহূর্তে বাঁধন ছেঁড়া বিদ্যুতের মতো বলাৎকার। না যদি স্বর্গের মধু উর্বশীর ধীর অভিসার নিয়ে এসো, গন্ধকে লবণে জ্বলা নরকের প্রকট নিঃশ্বাস। এত মারাত্মক আবির্ভাব হলেও আমার অস্বীকার কিছু নেই, কেন আবির্ভাবটা সত্য হোক, আত্মপ্রকাশটা সত্য হোক। আচ্ছা, এবার এই কবিতা তিনটিকে আমি একত্রিত করে এই কবিতা তিনটিকে আমি আলোচনার মধ্যে তুলে আনবো। এখানে একটু বলে নিই যে এই কবিতা তিনটিকে নিয়ে আমার একটা বিশেষ লেখা রয়েছে। সেই লেখাটি যদি কারো কখনো প্রয়োজন হয় আমি এটাকেও আপলোড করে দেবো। আচ্ছা, বুদ্ধদেব বসুর যে আধার আলোর অধিক কাব্যগ্রন্থটি নিয়ে আমরা এর পূর্বে অনেক কথাই বলেছি, কিন্তু এটা মনে রাখতে হবে বুদ্ধদেব বসু এই কাব্যটির আঙ্গিক কল্পনায় এবং চিন্তা বস্তুর মধ্যে একটি বিশেষ পরিণতির স্বাক্ষর দিয়েছেন। আমি এর আগেই বললাম যে 50 বছর বয়সে লেখা, খুব হেলাফেলা কবিতা লেখার জন্য কবিতা লেখেন এরকম কবি কিন্তু বুদ্ধদেব বসু নন। ফলত এবং যেহেতু তার একটা বিশেষ বয়সের ছাপ রয়েছে এই কবিতাটা, সুতরাং এর আঙ্গিক এবং বিষয়বস্তুর মধ্যে একটি পরিণতির ছাপ রয়েছে। আলোচ্য না লেখা কবিতার প্রতি কবিতায় 1-2-3 সনেট গুচ্ছ এরকমই এক বিশেষ কবি কল্পনা উপস্থিত। এই কবিতার এই যে 3টি সনেট, এই 3টি সনেটের মধ্যে এই যে পরিণত বয়সের যে ছাপ, সেই ছাপটি বিশেষভাবে পরিলক্ষিত। আচ্ছা, এই কবিতা গুচ্ছের অন্তর্গঠনে কবিতার প্রেয়সী নারী কল্পনায় রত। এটা আমি বলছিলাম, এই কথাগুলো আমারই কথা, আমি একটু সূত্রাকারে সাজিয়ে নিয়েছি, তাহলে বলতে সুবিধা হবে, নাহলে কিছু বাদ পড়ে যাবে হয়তো মেমোরাইজ করে বলতে গিয়ে। যে এই কবিতাগুলো কবি জন্মের প্রসঙ্গ আনছেন, আবির্ভাবের প্রসঙ্গ আনছেন, এবং সেই সূত্রে নারীর প্রসঙ্গ আসা তো স্বাভাবিক, কিন্তু শুধু নারীর প্রসঙ্গ না, সেই নারী প্রেয়সী নারী হিসাবে তিনি আবির্ভাব করছেন। তো এই যে কবিতা গুচ্ছের অন্তর্গঠন কবিতার প্রেয়সী নারী কল্পনায় রত, এবং সেই নারীর ভাবমূর্তির আধার আগন্তুক ও প্রতিষ্ঠিত কবিতাগুলির স্মরণ। কথা বুঝছেন? যে এই যে নারী প্রেয়সী নারী কল্পনা করছেন, এই নারীর স্বরূপটা কোথায়? এই স্বরূপটা হলো সেই আগন্তুক কবিতাগুলির মধ্যেই। অর্থাৎ যে কবিতাগুলো বলিগুলো কবির কাছেই রয়েছে, কিন্তু আত্মপ্রকাশের জন্য, সৃষ্টির জন্য অপেক্ষা করছে, সেই সৃষ্টি, এই যে দেওয়া নেওয়ার যে পথটি, এই পথটি রচিত করছেন প্রেয়সী নারী, তার দ্বৈতা, তার প্রেমিকার সঙ্গে তার যে সম্পর্কের যে তুলাচল, তাকে সেই একই সঙ্গে তুলে। সংস্কৃত অভিধান পর্যালোচনা করলে দেখি কবিতা শব্দটি স্ত্রীলিঙ্গবাচক। সংস্কৃত অভিধানকে আপনারা যদি দেখেন, দেখবেন কবিতা এটি স্ত্রীলিঙ্গবাচক শব্দ। কবি সেই সূত্রে তার আলোচ্য কবিতার আসর না জমালেও কবিতা এখানে স্বয়ং নারী। কিন্তু সংস্কৃত অভিধানে রয়েছে কবিতা স্ত্রীলিঙ্গবাচক, সেটিকে দেখেই যে কবি তার কবিতাকে প্রেয়সী রূপে কল্পনা করছেন তা নয়। আসলে কবি কবিতার আসরটিকেই জমাচ্ছেন তার নারী কল্পনার মধ্য দিয়ে। নারী কল্পনা রয়েছে, নারী প্রসঙ্গ রয়েছে, এই প্রসঙ্গ নিয়েই তিনি কবিতার আসর চড়াচ্ছেন। বলা বাহুল্য, কবিতার অবয়বের আদতে একটি নারীর রূপ আরো স্পষ্ট করে বললে প্রেয়সী নারী স্বভাবকেই অত্যন্ত ভাষিক দক্ষতায় কবি প্রকাশ করছেন। একটা নারী রূপকে কি বলছে, আগন্তুক কবিতাগুলোকে একটি অবয়ব দান করছেন। কোন অবয়ব? একটি নারী রূপ। কোন নারী? যে নারীকে তিনি ভালোবাসেন, যে নারীর সঙ্গে তার একটা প্রণয়ের সম্পর্ক রয়েছে, সেই নারীর সঙ্গে তিনি একান্তভাবে এটাকে ফুটিয়ে তুলছেন। তবে কবিতার এই নারী সত্তার অন্যতম অবলম্বন কি? তাই এই কবিতার যে নারী সত্তা, তার অবলম্বন কি হওয়া উচিত? যেহেতু এদের সম্পর্কে কি এক নারী পুরুষ, দ্বিতীয় তাদের প্রণয়, তাহলে এই কবিতার সম্পর্ক যদি কি বলি, তাহলে সেটা হলো রোমান্টিক প্রেম। ব্যাস। আচ্ছা, ভারতীয় অলঙ্কার শাস্ত্রের ভাষায় যা শৃঙ্গার, কিংবা বৈষ্ণবীয় রসশাস্ত্রের ভাষায় যা মধুর রস, এই যে রোমান্টিক প্রেমটা, এটা কি ভারতীয় অলঙ্কার শাস্ত্রের ভাষায় এটা শৃঙ্গার রস, কিংবা বৈষ্ণবীয় রসশাস্ত্রের ভাষায় এটি মধুর রস।
আমরা এবার দেখে নিব এই যে মধুর রস বা শৃঙ্গার রস, এটি আলোচ্য কাব্যগ্রন্থের এই কবিতাগুলির মধ্যে কিভাবে রয়েছে। বলছে, পূর্ব রাগাক্রান্ত প্রেমিকা নারীর সার্থক উপস্থিতি আমরা বুদ্ধদেব বসুর এই সনের গুচ্ছে পেয়ে যাই। পূর্ব রাগাক্রান্ত, পূর্বরাগ কি, পূর্বরাগের প্রসঙ্গ কি, এটা আশা করি আপনারা জেনেছেন বা তোমরা জেনেছো। কি পূর্বরাগে, যে নারী মিলনের পূর্বে, যে প্রেম মিলনের পূর্বে উভয়ের নায়ক নায়িকা উভয়ের মধ্যে উদ্ভব করে, সেটাই পূর্বরাগ। সেই পূর্বরাগের যে প্রেম অনুরাগ, সেটা এই কবিতাগুলি, এই সনের গুচ্ছগুলির মধ্যে আত্মপ্রকাশ পাচ্ছে। ফলত কবিতাও কবির কাছে সীমান্তেই রয়েছে বিলীন। আচ্ছা, পূর্বরাগের বৈশিষ্ট্য কি? পূর্বরাগে কবির প্রেমিক প্রেমিকার মধ্যে দেখা হচ্ছে এরকম কোনো কথা নেই। নাম শুনে, কখনো বা চিত্রপটের রূপ দেখে, শ্রবণে, দর্শনজাত, এই যে পূর্বরাগগুলো, এখানে নায়ক নায়িকার সাক্ষাৎ দর্শন, মানে মুখোমুখি কথা, এটির জায়গা নেই। সুতরাং নাম শুনে যেহেতু প্রেম, তাই তাদের মধ্যে একটি দূরত্ব রয়েছে। ঠিক যেমন তেমন দূরত্বটাই রয়েছে কবির সঙ্গে তার সম্ভাবনাময় কবিতাগুলির, যেগুলো তার সীমান্তেই বিলীন রয়েছে। প্রেমিকের ঠিকানা ঠিক কবিতারূপী নারীর আন্তরিক প্রণয়। কবি স্বয়ং তার প্রেমিক রূপে নির্বাচিত। প্রেমিকের ঠিকানা ঠিক কবিতারূপী নারীর আন্তরিক প্রণয়ে। কবি স্বয়ং তার প্রেমিক রূপে নির্বাচিত, কবি নিজেকেই তাদের প্রেমিক রূপে নির্বাচিত করেছেন। কবিও জানেন এই নিগুড় সত্য, অথচ এক প্রাথমিক সংখ্যাগ্রস্ত দোলাচল প্রণয়ী কবিতার অন্তরে বর্তমান যুগে যুগে প্রতিষ্ঠিত নারী মানসিকতার এই দোলাচলে কবির কবিতারূপী নারীও আক্রান্ত। তাই কবি জানান, কি জানান, যে বলছে যে একটি দোলাচল, সংখ্যাগ্রস্ত প্রণয়ীর দেখা দেব কি দেব না, দেখা হবে কি হবে না, মিলন সম্ভব কি সম্ভব না, এই যে সংখ্যাগ্রস্ততা, বিভিন্ন ধরনের ভয়, সেই ভয় জনিত যে দূরত্ব, তার ফলে যে দুটো প্রিয় মানুষের মধ্যে যে বিচ্ছেদ, সেই বিচ্ছেদ যে নারী মনস্তত্ত্বে সদা সর্বদা জাগ্রত, সেটাই যেন আলোচ্য কাব্যগ্রন্থে প্রকাশিত। তাই কবি বলছেন, তোমরা আমাকে যারা বেছে নিলে, তারপর অনেক ঋতুর নাগরদলায় মেতে ভুলে আছো এদিন ক্ষণিক। ভালো তো বেসেছ, কিন্তু ভালোবেসে তারপর যে দূরত্ব, এই অসহনীয় দূরত্বের প্রসঙ্গ আসছে, এই দূরত্বটাকে অস্বীকার করতে চাইছেন কবি, তার ফলে যে দূরত্ব প্রসঙ্গটি বারবার উঠে আসছে। ফলত বুঝতে অসুবিধা নেই, নারীর হৃদয়ে কবির প্রণয় প্রতিষ্ঠিত, কিন্তু সামাজিক প্রতিকূলতায় যেমন প্রণয়ী নারী বারবার প্রেমিকের কাছ থেকে দূরে সরে যায়, তেমনি কবির কবিতাগুলো কবি থেকে দূরে সরে যাচ্ছে। সামাজিক প্রতিকূলতা মারাত্মক। এই প্রতিকূলতার জন্যই হয়তো রাধাকে অনেকদিন অপেক্ষা করতে হয়েছে কৃষ্ণের প্রণয় পাওয়ার জন্য। ঠিক একই দূরত্বের কারণে, একই সামাজিক নয়, এটা বলবো আন্তরিক প্রতিকূলতার কারণে কবির কবিতাগুলো আত্মপ্রকাশ পাচ্ছে না কবির সৃষ্টির মধ্য দিয়ে, কবির সৃজনশীল ক্ষমতার মধ্য দিয়ে। আচ্ছা, মিথ্যে অস্বীকার করে প্রণয় আহ্বানকে ঠিক তেমনি এক অচেনা প্রতিবন্ধকতায় কবির কবিতা ও কবির প্রণয়কে নানা ছলে ফেরায়। বলছে, কি বলছে, অচেনা এই যে প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতার ফলে অস্বীকার করে তাদের প্রণয়কে নায়ক নায়িকা। ঠিক তেমনি কবির যে সৃষ্টি, সেও নানা ছলনার মধ্য দিয়ে দিনকাল ঠিক করে তাকে ফেরাতে থাকে, তাকে ঘুরোতে থাকে। এক অনন্য অনুভূতি। কিরকম করে ফেরায়? কখনো আংটি বদল করে, কখনো একটু স্পর্শ দিয়ে চলে যায়, কখনো চুমু খেয়ে চলে যায়। এই যে তেলাচল, এই যে খেলা, ছেড়ে প্রকাশ পাওয়া, আবার প্রকাশ না, আত্মপ্রকাশের সম্ভাবনা নিয়ে আসা, আবার হারিয়ে যাওয়া স্মৃতির অতলে, এটা যেন প্রেমিক প্রেমিকার মধ্যে যে দোলাচল, সেই দোলাচলের সঙ্গে একাকার হয়ে যায়। আচ্ছা,
ফলত একটা ঐশ্বরিক অনুভূতি। এই অনুভূতি নতুন প্রেমিক প্রেমিকাদ্বয়ের নবকিশলয় প্রেমের যে রোমাঞ্চ অনুভূতি, সেই রোমান্টিক সম্পর্কের পূর্ণাঙ্গ আদল এই কবিতাটির মধ্যে, এই কবিতা, এই সনেট তিনটির মধ্যে আত্মপ্রকাশিত। হয়তো কবিতা কখনো কবিকে সুখী করে, কখনো স্বপ্ন দেখায়, কখনো বা ব্যর্থতার অন্ধকারে ডুবিয়ে দেয়। কবিতা কবিকে সুখী করে, কখনো স্বপ্ন দেখায়, কখনো ব্যর্থতার অন্ধকারে ডুবিয়ে দেয়। এই কবিতার সঙ্গে কবির এত যোগাযোগ কেন? এখন প্রশ্ন হতে পারে যে এদের সঙ্গে এই প্রণয়টা কি হবে? অর্থাৎ এই প্রণয়টা একদিনের নয়, এই প্রণয়টা এক সম্ভাবনার সঙ্গে, যে সম্ভাবনা কবির প্রত্যেকটি অস্তিত্বের সঙ্গে দিনের পর দিন জড়িয়েছিল। সুতরাং এই অস্তিত্বকে, এই খণ্ড অস্তিত্বগুলো যখন যোগ হয়ে একটি বৃহৎ প্রকাশের রূপ নেবে, সেই প্রকাশের লোভে কবি এগুলোকে অস্বীকার করতে পারেন না, এবং এই খণ্ড অস্তিত্বগুলোই কবিকে এই প্রণয়ের মধ্যে আসক্ত করে রাখেন, এই প্রণয়ের মধ্যে বেঁধে রাখে। তাই দেখা যায় কবির এই সম্ভাবনা, কবিতা সম্ভাবনাগুলো কখনো তার মাছের ঝোলের সঙ্গে মিশে থাকে, বলছেন কবি এখানে, কখনো বা ট্রামের হাতলে তার সঙ্গে ঝোলে, কখনো বা রাতের অন্ধকারে তারাদের মধ্যে তার আত্মপ্রকাশ ঘটে। তো ফলত এই যে সম্ভাবনাগুলোকে, এই সম্ভাবনাগুলো তাকে যেমন স্বপ্ন দেখায়, তেমনি কখনো কখনো অসুখীও করে, আবার সুখীও করে। আচ্ছা, তবে ব্যর্থতাই রোমান্টিক প্রেমের শেষ কথা হতে পারে না। সম্ভাবনায় থেকেই যে শেষ হয়ে যাবে, তার যে আত্মপ্রকাশ হবে না, এটা সম্ভব নয়। রোমান্টিক প্রেমেও এটা সম্ভব, সৃষ্টিতেও এটা সম্ভব নয়। তাই কবি কি বলতে চাচ্ছেন? তিনি বলতে চাচ্ছেন এই সম্ভাবনার প্রকাশ একমাত্র সত্য। যেমন সত্য বৃন্দাবনের মান অভিমানের পর রাধাকৃষ্ণের মিলন। তাই কবি বলছেন, বৃন্দাবনের মান অভিমানের পালা উতরে গেলে যে রোমান্টিক প্রেমের ইতিহাস গঠিত হয়, সেই ইতিহাসই কবি এবং কবির সম্ভাবনাময় কবিতাগুলির মধ্যে সম্ভব, গড়ে ওঠা সম্ভব। এর থেকে বড় সত্য নিজেকে প্রেমিকের হাতে সমর্পণ করা। সব থেকে বড় সত্য নিজেকে প্রেমিকের হাতে নিঃসংকোচ, নিঃস্বার্থভাবে সমর্পণ করা। সেই সমর্পণ, এই যে সমর্পণের প্রেম, এই প্রেমই সার্থক, এবং সেই নারী হয়ে ওঠে পরমা। যে প্রেমে এই সমর্পণ রয়েছে, যে নারী এই সমর্পণের পথের পথিক, সেই নারী হয়ে ওঠে পরমা। কবি বুদ্ধদেব বসু দেখিয়েছেন তার এই বহু সংখ্যাগ্রস্ত কবিতা প্রতিবন্ধকতার জঠরে আবদ্ধ। আমি বলেছি বিভিন্ন এটা আন্তরিক প্রতিবন্ধকতাগুলো, বিভিন্ন একটি প্রকাশকে রূপ দিতে গিয়ে তাকে কেন্দ্র করে যে সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলো যে প্রতিবন্ধকতার পথ রচনা করে, সেটার একটি গভীর চক্রবুহে কবির কবিতাগুলো আবদ্ধ। সেই কবিতা একদিন সমস্ত অস্বাভাবিকতা, আকস্মিকতার ঝড়ে সমস্ত কিছু ভুলে কবির মনোজগতে ধরা দেবে। অর্থাৎ যতই প্রতিবন্ধকতা থাক, একটা আকস্মিকতার ঝড় উঠবে। হাজারটা সম্ভাবনার মধ্যে একটি সম্ভাবনা কবির কাছে ধরা দেবে। এটাই সত্য। এই সত্যই প্রকাশ পাবে কবির মানসিকতায়। আচ্ছা, পূর্ণ হয় কবিও কবিতা, এবং যখনই এটা ধরা দেয় তখন কি পূর্ণ হয়? কবি এবং কবির কবিতার প্রণয়। কবি এবং কবি, এবং সেই সকল কবিতাই পায় প্রতিষ্ঠা যা পরমা নারীর সমতুল্য। কারা প্রতিষ্ঠা পায়? যারা ওই পরমা নারীর সমতুল্য, যে নারী পরমা হয়ে ওঠে কিসের মধ্য দিয়ে? আত্মসমর্পণের মধ্য দিয়ে। আচ্ছা, এই যে পরমা কবিতা, তা বহু যুগের হৃদয়ে মন্থনের ফল, একদিনের ফল নয়। এই যে সম্ভাবনাময় কবিতার যে পর্যায় ভেদ, তা যে বিভিন্ন পর্যায়কে অতিক্রমণ করে তার সম্ভাবনাকে, তার আশু সম্ভাবনা, তারপর প্রবল সম্ভাবনা, এবং তারপর সে আত্মসমর্পণের ইতিহাস, তার মধ্য দিয়ে যে প্রকাশ,
সেই প্রকাশের ফলেই কবিতা একটি সৃষ্টি রূপে আত্মপ্রকাশ করে। তাই এই কবিতাগুলো বহু যুগের কবির হৃদয় মন্থনের ফল। যারা তরুণতর বয়সে বারবার রোমান্টিক প্রণয়ে রাঙিয়ে দেয় কবির হৃদয়, রাঙিয়ে, আমি দেয় বলবো না, আমি বলবো রাঙিয়ে দিয়ে যায় আসা যাওয়া। এদের সঙ্গে কবির যোগ আজন্মকালের, এমনকি নিত্যদিনের। এটা দুর্দান্ত। এদের সঙ্গে এই যে সম্ভাবনাগুলো, যেই সম্ভাবনাগুলো বছরের পর বছর, যুগের পর যুগ কবির মধ্যে খেলা করে, ধরা দেয় না, তাদের সঙ্গে কিন্তু যোগ বিস্মৃতির নয়, স্মৃতির। এবং তার সেটা কতদিনের, নিত্যদিনেরও হতে পারে, কিংবা নিত্যদিনের এবং অবশ্যই আজন্মকালের। আচ্ছা, তাই তিনি কি বলছেন, কখনো মাছের ঝোলে মিশে থাকো, সঙ্গে ঝোলো ট্রামের হাতলে। এই যে আজন্মকালের পরিচিত কবিতা, যার সঙ্গে উভয়ের মন দেওয়া নেওয়ার পালা শেষ, তবে কেন সে ধরা দিয়েও ধরা দিতে চায় না, নাকি সেও যাচাই করতে চায় কবির প্রেমের গভীরতাকে। এখানে একটা দিক, যে যার সঙ্গে এতদিনের যোগ, যার সঙ্গে যে আমার হৃদয়েই রয়েছে, যে আমার হৃদয়ের সৃষ্টিরই একটি অংশ, একটি সম্ভাবনা, তার সঙ্গে আমার বহুদিনের সাক্ষাৎ, বহুদিনের প্রেম, সে কেন আত্মপ্রকাশ করে না, কেন এত খেলে আমার সঙ্গে। এখানে এর উত্তরে বলতে হয় যে শুধু কবি নয়, কবির পাশাপাশি সেই যে সম্ভাবনাগুলো, সেও কি যাচাই করে দেখতে চায় কবির গভীরতাকে, কবির প্রেমের গভীরতাকে, কবির ধারণ ক্ষমতাকে, কবির প্রকাশের গভীরতাকে। আচ্ছা, এ প্রসঙ্গে কবির অনুভব, যার সঙ্গে কবির আজন্মকালের মিলনের যোগসূত্র, তা কবির কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ, কবির একমাত্র আকাঙ্ক্ষা। বলছে যার এই যে ধারণ ক্ষমতাকে যাচাই করার প্রসঙ্গ বলছে, সেখানে কবি বলছেন যে যার সঙ্গে আমার এতদিনের যোগসূত্র, আজন্মকালের যোগসূত্র, সেখানে এই যাচাইয়ের প্রসঙ্গের পূর্বে যেই কথাটা আসবে, সেটি হলো সম্পূর্ণরূপে আত্মসমর্পণ। সেই আত্মসমর্পণ, যে আত্মসমর্পণের মধ্য দিয়ে প্রকাশ পাবে কবির যোগ্যতা, সেই আত্মসমর্পণ যদি বিদ্যুতের মতো কঠিন আঘাত হয়, কিংবা গন্ধকে লবণে জ্বলা নরকের প্রখর নিঃশ্বাস হয়, তবুও কবির কিছু যায় আসে না। কারণ তার কাছে একমাত্র সত্য এই সম্ভাবনা, যে সম্ভাবনাগুলোর সাথে কবির আজন্মকালের যোগ। কবিতারূপী প্রণয়ী নারী তার একমাত্র আকাঙ্ক্ষার বিষয়, আর কিছু না। এর জন্য কবিকে আত্মকেন্দ্রিক হতে হয়েছে, রাজি। এর জন্য কবিকে জগৎ সংসার থেকে দূরে সরে আসতে হয়েছে, রাজি। এর জন্য কবিকে প্রতিনিয়ত তার আত্মের সঙ্গে, আন্তরিক প্রতিকূলতার সঙ্গে সংঘর্ষ করতে হয়েছে, তাকে ক্ষতবিক্ষত হতে হয়েছে, সেটাও রাজি। কিন্তু তার সব থেকে যেটা সত্য, সেই প্রণয়ী নারী রূপী কবিতা, যে আত্মপ্রকাশের পথে, যে আত্মপ্রকাশের মধ্য দিয়ে একটি সুন্দর বিকাশের মুহূর্ত লুকিয়ে রয়েছে। আচ্ছা, সেখানে স্বর্গের মধু কিংবা উর্বশীর ধীর অভিসার থাকুক আর না থাকুক, তা কবির বিচার্য বিষয় নয়। তাই যেহেতু তার আকাঙ্ক্ষার বস্তু এই কবিতাগুলোই কেবলমাত্র, কবিতাগুলোর আত্মপ্রকাশই কেবলমাত্র, তাই সেই আত্মপ্রকাশের মধ্যে বা সেই কবিতাগুলোর মধ্যে উর্বশীর ধীর চলন থাকুক কিংবা স্বর্গের মধু থাকুক আর না থাকুক, সে তাতে কবি আসে না। এগুলো যেন তারও ঊর্ধ্বে, তাকে ছাড়িয়ে অনেক অনেক বড় কথা বলে, সেই জন্মের কথা বলে, যে জন্মের মধ্যে হয়তো এই সকল তাৎক্ষণিক সুখগুলো কেবলই তাৎক্ষণিক। আচ্ছা, কবির কাছে নারীরূপী কবিতাই একমাত্র সত্য, যে ধরা দিয়েও ধরা দেয় না, কেমন এক অচেনা লুকোচুরি খেলে, কিন্তু তাকেই তো কবির একমাত্র প্রয়োজন, কারণ সেই হয়ে উঠবে পরমা নতুন জন্মের আগমনী শক্তি। তাকেই প্রয়োজন, এই কবিতাগুলোকেই প্রয়োজন, যে একটি নতুন জন্মের ইতিহাস সৃষ্টি করবে, নতুন জন্মের পথ সৃষ্টি করবে, নতুন আত্মপ্রকাশের ইতিহাস লিখবে। সামগ্রিক বিচারে তাই বলবো, কবি বুদ্ধদেব বসু তার না লেখা কবিতার প্রতি সনেট গুচ্ছে নারীকেই যেন অন্য রূপে, অন্য ব্যাখ্যায়
উপস্থাপিত করলেন। কবিতাকে নারীর সঙ্গে মিশিয়ে দিতে গিয়ে বুদ্ধদেব বসুর দৃষ্টি কেবল কবিতাতেই যে আবদ্ধ থাকলো তা নয়, তার এই দৃষ্টির মধ্য দিয়ে আরেকটি দিক উঠে আসলো। তিনি যে নারী রূপের যে একটা স্বতন্ত্র বর্ণনা দিলেন, প্রেমিকা নারীর, সেটাও কিন্তু অনবদ্য। 3টি সনেট জুড়েই তাই কবিতার নারী হয়ে ওঠার ইতিহাস। 3টি সনেট জুড়েই কোট আনকোট এই কথাটা মনে রাখতে হবে। 3টি কবিতা জুড়েই, 3টি সনেট জুড়েই কিন্তু কবির নারী হয়ে ওঠার ইতিহাস, কবিতার নারী হয়ে ওঠার ইতিহাস। কবিতা পর্যায়ক্রমে প্রেমিকা নারী, প্রেয়সী নারী রূপে যে রূপ বদলাচ্ছে, সেটাকে একটু সচেতন ভাবে দেখলে দেখবো কবিতা আস্তে 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 প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়ে পরমা নারীতে রূপ নিয়ে নিচ্ছে, প্রেয়সী নারীতে রূপ নিচ্ছে। আচ্ছা, তার অধিকাংশই প্রণয়ী নারীর আখ্যান এবং কিছু অংশে মাতৃসত্তা অর্থাৎ ধাত্রী চেতনার সূক্ষ্ম স্পর্শ বল। এবং এই নারী, আমি এই যে নারী চেতনা বললাম, যে নারী চেতনার 2টি রূপ এখানে প্রকাশ পাচ্ছে। এই কবিতা যে নারী হয়ে উঠছে, এই কবিতা নারী হয়ে ওঠার মধ্যে 2টি রূপ। একটি হলো তার প্রেয়সী সত্তা, আর একটি তার মাতৃসত্তা, যে মাতৃসত্তা ধারণ করে, জন্ম দেয়, সেই মাতৃসত্তা এবং তার প্রেয়সী সত্তা। আচ্ছা, ফলত এই আর্ট অত্যন্ত জীবন্ত ও মূল্যবান। বুদ্ধদেব বসুর যে এই যে চিত্রাঙ্কন, সেই চিত্রাঙ্কন অত্যন্ত মূল্যবান। আচ্ছা, কুশলী শিল্পীর ন্যায় কবি বুদ্ধদেব বসু তার ছন্দবদ্ধ রং তুলির ছোঁয়ায় এক অনন্য নারী চিত্র আঁকলেন। কবিতার অবয়বে, কবিতার ভাষায় অনন্য নারী চরিত্র আঁকলেন। এখানেই কবির নারী রূপ কল্পনা না লেখা কবিতার প্রতি 1, 2, 3 সনেট গুচ্ছের দেহ ধারণ করে এক অনবদ্য সৌন্দর্যকে চমকে উদ্ভাসিত করে তোলে। এই কবিতাগুলির মধ্যে দিয়ে একটি নারী রূপের অনবদ্য চিত্রাঙ্কন চমকে প্রকাশিত হয়। তাহলে আলোচনার উপসংহারে এসে যদি বলি যে না লেখা কবিতার প্রতি যে সনেট 3টি, এর মধ্যে কি রয়েছে? ওকে, এর মধ্যে রয়েছে সৃষ্টির একটি ইতিহাস, কিভাবে সৃষ্টি হয়, সেই সৃষ্টি কিভাবে সম্ভব, কোন সৃষ্টি? শিল্প সৃষ্টির, মাথায় রাখতে হবে। এই শিল্প সৃষ্টির একটি ইতিহাস। এবার এই শিল্প সৃষ্টিকে দেখাতে গিয়ে কবি তার কবিতার যে সম্ভাবনাগুলোকে, সেগুলিকে তার প্রণয়ী নারীর সঙ্গে একাকার করলেন। তার প্রণয়ী নারীর সম্পর্কে যে সঙ্গে যে প্রেম দোলাচলের সম্পর্ক, লুকোচুরির সম্পর্ক, দেওয়া নেওয়ার সম্পর্ক, সেই সম্পর্কটাকে প্রকাশ করলেন। এবং আত্মসমর্পণের মধ্য দিয়ে, প্রকৃত ত্যাগের মধ্য দিয়ে, নিঃস্বার্থ দানের মধ্য দিয়ে যে কবি প্রেয়সী একসময় পরমা নারী হয়ে ওঠে, তার কবিতাগুলো সেইভাবেই যেন সৃষ্টির মুখ খুঁজে পায়, বিকাশের মুখ, আত্মপ্রকাশের মুখ খুঁজে পায়। ফলত না লেখা কবিতার প্রতি কবিতায় যেমন শিল্পের উদ্ভবের, বিকাশের পথ রচিত হয়েছে, তেমনি যেন নারী প্রণয়ের, বিশেষ করে প্রণয়ের একটি স্বার্থ রূপও যেন এখানে উল্লেখিত হয়েছে। সেই সঙ্গে এই সনেট 3টিতে জন্মের প্রসঙ্গ রয়েছে। জন্ম, কে জন্ম নিচ্ছে? আমাদের জন্ম, আমাদের সৃষ্টি প্রতিনিয়ত একটি কম্পিটিশন। কতজনের সঙ্গে? লাখ লাখ সঙ্গে। প্রত্যেকটা আত্মপ্রকাশ, প্রত্যেকটা সৃষ্টির মধ্যেই যেন এই কম্পিটিশন লক্ষ্য করা যায়। এবং এই কম্পিটিশনের মধ্য দিয়ে যে জয়ী হয়, সেই পায় জন্মের দ্বার, অর্থাৎ আত্মপ্রকাশের দ্বার। আচ্ছা, এবং এই কবিতায় আবার রয়েছে যে মায়ের যে ধারণ ক্ষমতা, একটি সন্তানকে মা যেমন করে ধারণ করে, অর্থাৎ মার উপরেই যেমন সন্তানের আত্মপ্রকাশের ভারটা নির্ভর করে, তেমনি কবির যে ধারণ ক্ষমতা, তার উপরেই সার্থক কবির আত্মপ্রকাশের দায়টা বর্তায়। এই দিকগুলোকে দেখতে হবে। এবং সর্বোপরি এই কাব্য, এই সনেট 3টি, বুদ্ধদেব বসুর এই সনেট 3টির মধ্যে নারী চরিত্রের, নারী প্রেমের একটি অনবদ্য বিকাশ লক্ষ্য করা যায়। তাই এই বিষয়ে প্রশ্ন হতেই পারে যে না লেখা কবিতার প্রতি কবি সনেট 3টিকে কেন্দ্র করে নারী
অবয়বের যে রূপচিত্রণ বা নারীর যে রূপচিত্রণ করেছেন তিনি বুদ্ধদেব বসু, সেটা কতখানি প্রকাশিত হয়েছে নিজের ভাষায়, বা আরো অন্যভাবে নারী রূপ কল্পনায় না লেখা সনেট, না লেখা কবিতার প্রতি সনেট তিনটির কতখানি সার্থক সেটা। তো আমি বলবো এই কবিতা তিনটি প্রেয়সী নারী, নারী রূপ কল্পনায়, কবিতাকে নারী রূপে ট্রান্সলেট করে নারী রূপ কল্পনায় অনবদ্য চিত্র উপকরণ। আপনারা পড়ুন এবং আমার কথাগুলোকে একটু মিলিয়ে দেখবেন, আশা করি আপনাদের লাভবান হবেন, তোমরা লাভবান হবে। ভুল থাকতে পারে, মাফ করবেন, কিন্তু আপনাদের যদি প্রয়োজনের ছটা অংশ এই ভিডিওটি দিতে পারে তাহলে আমি কৃতার্থ হব। ধন্যবাদ। আমি আসবো এরপরে আবার ভিডিও নিয়ে আরো কিছু কবিতাকে আলোচনা করতে। আপনাদের যদি প্রয়োজন থাকে আপনারা বলে দিতে পারেন কোন কবিতাটি আমি আলোচনা করলে আপনাদের লাভ হবে বা তোমাদের লাভ হবে, আমি সেটা করবো, কমেন্ট বক্সে বলে দিতে পারেন। নতুবা আমি এর পরের দিন অবশ্যই কবিতা নিয়ে আসবো, কিন্তু তার আগে আমি বলে নিচ্ছি দেবী গর্জন নিয়ে আমি একটি আলোচনা শুরু করব। এর পরের ভিডিওয়ে আমি অবশ্যই দেবী গর্জনকে নিয়ে আসবো এবং তারপরে আবার যে আধার আলোর অধিক। নমস্কার।